হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দশম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের আয়ারও বেঁধে থাকি এই কবিতাটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ যে এই কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। আচ্ছা, এই শঙ্খ ঘোষের সম্পর্কে যদি আমরা দু একটা কথা বলি তাহলে দেখতে পাবো তার জন্মসাল হচ্ছে 1932 সাল। অর্থাৎ এই সময় কিন্তু আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি। তাহলে ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার কিছুকাল আগেই তিনি জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন তো দেখতে পাচ্ছ তোমরা, তিনি অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি তার তার ক্রিয়াকলাপ দেখি তাহলে দেখতে পাবো তিনি যে পড়াশোনা করেছেন সেটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, মানে এখান থেকে একটা উচ্চশিক্ষা অর্জন করেছেন। ঠিক আছে, তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। এছাড়া তার অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে যদি আমরা উল্লেখযোগ্য দেখি, যেমন তোমরা দেখতে পাচ্ছ বাবরের প্রার্থনা, এছাড়া জলেই পাষাণ হয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড় সামাজিক নয়, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তোমরা এই যে কাব্যগ্রন্থগুলো বললাম এই কাব্যগ্রন্থগুলো একটু খেয়াল রাখতে পারো, কেননা কি এই কাব্যগ্রন্থের পরবর্তীকালে বিভিন্ন জায়গা তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে। ঠিক আছে, এছাড়া যদি আরও কিছু একটা কথা বলি তাহলে দেখতে পাবে কুন্তক ছদ্মনামে তিনি কি বিভিন্ন বিভিন্ন রকম লেখা লিখেছেন। তো কী 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 লেখা লিখেছেন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা, এইরকম একটা লেখা লিখেছেন। এর পাশাপাশি তিনি যে পুরস্কারের মধ্যে যদি আমরা দেখি তাহলে তিনি কী কী পুরস্কার পেয়েছেন, যেমন এখানে দেখো সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, কবির সম্মান পেয়েছেন, সরস্বতী সম্মান পেয়েছেন এবং পদ্মভূষণ সম্মান পেয়েছেন। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা চলে আসবো এই কবিতাটিতে তোমরা নাম দেখে বুঝতে পারছো যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ এই আয় আরও বেঁধে বেঁধে থাকে কথার অর্থ হচ্ছে সংঘবদ্ধ হয়ে থাকা, অর্থাৎ কবি একটা সংঘবদ্ধ হয়ে থাকার কিন্তু একটা আমাদের বার্তা দিয়েছেন এই কবিতাটির মধ্য দিয়ে। এরপর যদি আমরা দেখি এই কবিতার প্রেক্ষাপট যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে 2003-4 সালের গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি রচিত হয়েছে। সেই সময় দেশ জুড়ে একটা মানে বিভিন্ন সম্প্রদায়কে কেন্দ্র করে, বিশেষ করে হিন্দু মুসলমানদের সম্প্রদায়কে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলার একটা বাতাবরণ তৈরি হয়েছিল, একটা দাঙ্গার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো সেই প্রেক্ষাপটেই আমাদের এই আয় আরও বেঁধে থাকে কবিতাটি রচিত হয়েছিল। তো এই রকম একটা প্রেক্ষাপটে মানুষ যেখানে উদ্ভ্রান্ত, মানুষ যেখানে দিশেহারা, মানুষ যেখানে একে অপরের বিরুদ্ধে একটা হানা আনার একটা চেষ্টা, সেই চেষ্টায় দেখা গেছে যে সমাজ তথা মানুষ কিন্তু দিশেহারা। এইরকম একটা দিশেহারা অবস্থা থেকে শঙ্খ ঘোষ কী করছেন, মানুষকে একটা মানবিকতার বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করেছেন। এই আবদ্ধ হওয়ার জন্যই কবি এই আয় আরও বেঁধে থাকে এই কবিতাটি কিন্তু রচনা করেছেন। এরপর যদি আমরা এই কবিতার উৎস দেখি তাহলে তোমরা দেখতে পাবে যে এই কবিতাটি যে কোথা থেকে নেওয়া হয়েছে, শঙ্খ ঘোষের একটা কাব্যগ্রন্থ রয়েছে জলই পাষাণ হয়ে আছে, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই আয় আরও বেঁধে থাকে এই কবিতাটি। এই কবিতাটিতে মোট 31টি কবিতা রয়েছে, তার মধ্যে 31তম কবিতা হচ্ছে আমাদের এই আয় আরও বেঁধে থাকে কবিতাটি। এবার আমরা কবিতাটির আলোচনায় চলে যাব। তো তোমরা প্রথমে দেখতে পাবে প্রথম 4টা লাইন একটা কবিতার ধ্বংস একটা পরিস্থিতি একটা শুরু হচ্ছে। কি বলা হয়েছে দেখো এখানে, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। অর্থাৎ কবি দেখো এখানে মানুষের যে 4-5টাতেই মানে ডান পাশে ধস রয়েছে, আমাদের বায়ে গিরিখাত রয়েছে, আমাদের মাথায় বোমারু রয়েছে। বোমারু শব্দের অর্থ হচ্ছে বোমা নিক্ষেপকারী। পায়ে রয়েছে কি, পায়ে রয়েছে হিমানির বাঁধ। হিমানির বাঁধ মানে হিমানি কথার অর্থ হচ্ছে বরফ, আর হিমানির বাঁধ হচ্ছে একটা ক্ষণস্থায়ী, যেটা আমাদের সহজে ভেঙে যায়। ঠিক আছে, এই যে চারদিকেই মানুষের 4-5টাতেই যে একটা কি ধ্বংসের যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে মানুষের বেঁচে থাকাটাই একটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, যে এইরকম একটা ধ্বংসের পরিস্থিতি শুরু হচ্ছে। তোমরা এখানে একটু খেয়াল রাখবে, এই যে প্রথম 4টা লাইন থেকে বিভিন্ন রকম এমসিকিউ কিন্তু দিয়ে দেয়, তোমরা সেজন্য এই লাইনগুলোকে একটু খেয়াল রাখার চেষ্টা করো। এরপরে কি বলা হয়েছে দেখো, আমাদের পথ নেই কেন, আমাদের পথ নেই কেন, যেহেতু চারিদিকে একটা ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানুষের সেখানে তো আর পথ থাকার কথা নয়, মানুষ দিশেহারা হয়ে পড়েছে, সেই কারণেই আমাদের আর পথ নেই। এরপরে কি হয়েছে দেখো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের ঘর, তাহলে ঘর কোন মানে কি, ঘর হচ্ছে মানুষের একটা বাসস্থান, মানুষের থাকার একটা আশ্রয়স্থল, তাহলে সেই ঘরও গেছে উড়ে। ঘর কেন গেছে উড়ে, কারণ চারিদিকে তো একটা ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই ধ্বংসাত্মক পরিস্থিতিতে মানুষ একে অপরে হানায় মেতে উঠেছে, তার ফলে তাদের যে বাসস্থানটুকু সেই বাসস্থানটুকু আর নেই, এর ফলে তার এটাও নষ্ট হয়ে গেছে। এরপরে কি বলা হয়েছে দেখো, আমাদের শিশুদের সব, আমাদের শিশুদের সব, শিশুদের সব কথার অর্থ কি, সব কথার অর্থ হচ্ছে মৃতদেহ, তাহলে শিশুদের সব
মানে শিশুদের মৃতদেহ। এখানে শিশুদের মৃতদেহ এই কথাগুলো কেন বলা হয়েছে দেখো, এখানে এই কারণে বলা হয়েছে যে শিশুরা আমরা কি জানি তারা নিষ্পাপ, তারা তো কোনো পাপ করে না, কিন্তু যুদ্ধের এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে পরিস্থিতিতে শিশুদেরকেও প্রাণ বিসর্জন দিতে হচ্ছে। আচ্ছা, এই কারণে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে, ঠিক আছে। এরপরে কি বলা হয়েছে দেখো, ছড়ানো রয়েছে কাছে দূরে। তাহলে কাছে দূরে কি ছড়ানো রয়েছে? কাছে দূরে শিশুদের সব অর্থাৎ মৃতদেহ ছড়ানো রয়েছে। এরপরে কি আছে? আমরাও তবে এইভাবে। আচ্ছা, এখানে একটা শব্দ দিয়েছে দেখো, আমরাও তবে এইভাবে। এখানে এইভাবে যে শব্দটা দিয়েছে, এখানে কিন্তু আসতে পারে যে এইভাবে শব্দটি এখানে কেন বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, যুদ্ধের একটা ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানে মানুষের মধ্যে একটা তো সাম্প্রদায়িক বাতাবরণ একটা সৃষ্টি হচ্ছে। এর ফলে মানুষ মানবিকতা হারিয়ে এরা কিন্তু ধ্বংসাত্মক হয়ে উঠেছে। তার ফলে যেখানে শিশুরা একদিকে যেমন মানুষ হচ্ছে, তেমনি সাধারণ মানুষও মারা যাচ্ছে। তেমনিভাবে বাকি যে আর কয়েকজন আছে, তাহলে এভাবে কি তারা মরে যাবে? এই কারণে কিন্তু এইভাবে কথাটা বলা হয়েছে, ঠিক। এবার কি বলা আছে? আমরা তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এই মুহূর্তে মানে এই যে একটা ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানুষ মানবিকতা হারিয়ে ধ্বংসলীলায় মেতে উঠেছে। এর ফলে ভালো মন্দ বিচার যে একটা মানুষ খুইয়ে ফেলেছে, এর ফলে যে একটা বিধ্বংসী পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই মুহূর্তটিকে কবি এখানে চিহ্নিত করেছেন। এরপরে কি বলা হয়েছে? আমাদের পথ নেই আর। তাহলে আমাদের আর পথ নেই কেন? কারণ কি, মানুষ মানবিকতা হারিয়ে একে অপরের বিরুদ্ধে একটা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়েছে। এই কারণে এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতিতে আমাদের পথ না থাকারই কথা। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? আয় আরও বেঁধে বেঁধে থাকে। তাহলে এরকমের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে কবিকে কাটিয়ে ওঠার জন্য কবি একটা বেঁধে বেঁধে থাকার কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন। আচ্ছা, তোমরা এখানে কিন্তু খেয়াল করবে, ঠিক আছে। এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকে, এই লাইনটা মানে কবিতার যে মূল কবিতার নামকরণে এই লাইনটা একবার এখানে রয়েছে, আর একবার শেষের দিকে একবার রয়েছে। তো তাহলে এখানে একটা কোশ্চেন হতে পারে যে আয় আরও বেঁধে বেঁধে থাকে এই কথাটি কবিতায় কয়বার ব্যবহৃত হয়েছে? তো কবিতায় দুবার ব্যবহৃত হয়েছে, একবার শেষের দিকে তোমরা দেখতে পাবে, যখন আমরা পড়বো এর পরবর্তীতে তখন তোমরা দেখতে পাবে। আচ্ছা, এরপরে কি আছে? আমাদের ইতিহাস নেই। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, আমরা ইতিহাস কখন সৃষ্টি করতে পারি? যখন কোনো কিছু আমরা নতুন একটা ক্রিয়েট করি, তখনই আমাদের ইতিহাস সৃষ্টি হয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে মানুষ তো ধ্বংসলীলায় মেতে উঠেছে, একে অপরের বিরুদ্ধে হানাহানি ছাড়া আর কোনো কিছুই নেই। মানুষ সাম্প্রদায়িকতা একটা বিভেদ সৃষ্টি হয়েছে, সেই বিভেদে মানুষ একে অপরকে ধ্বংসাত্মক ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইতিহাস থাকার কথা কি? অবশ্যই ইতিহাস থাকার কথা নয়। সেই কারণেই কবি বলেছেন আমাদের ইতিহাস নেই। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? অথবা এমনই ইতিহাস। অথবা এমনই ইতিহাস কেন? আচ্ছা, আমরা যদি দেখতে পাই যে স্বাধীনতার পরবর্তী থেকে ভারতবাসীদের মধ্যে যে একটা ধর্মীয় যে ভেদাভেদ, এটা কিন্তু লেগেই রয়েছে। এটা প্রাচীনকাল থেকে চলে আসছে গতানুগতিকভাবে। এই কারণে কবি যেন বলতে চাচ্ছেন অথবা এমনই ইতিহাস। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? আমাদের চোখ মুখ ঢাকা। চোখ মুখ ঢাকা কেন? আচ্ছা, যেখানে এরকম একটা সাম্প্রদায়িক পরিস্থিতি, একটা বাতাবরণ তৈরির সৃষ্টি হয়েছে, মানুষ মানবিকতা হারিয়ে মানুষ ধ্বংসলীলায় মেতে উঠেছে, তাহলে সেই রকম পরিস্থিতিতে মানুষের তো ভালো মন্দ বিচার করার একটা ক্ষমতা নেই। এই কারণেই কবির মনে হয়েছে যে আমাদের চোখ মুখ ঢাকা। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে দেখো, আমরা ভিখারি 12 মাস। তাহলে এই কথাটি কেন বলা হয়েছে ভিখারি 12 মাস? এই কারণে বলা হয়েছে যে দেখো, তোমরা দেখতে পাবে যে আমাদের স্বাধীনতার পর থেকে ভারতবাসী নানা ঋণে জর্জরিত। আর ভারতবাসী কি স্বল্প পরিশ্রমে বেশি কিছুর একটা প্রত্যাশী। এই যে কাজকর্মার্থী যে এরকম একটা প্রত্যাশী, এই কারণে কিন্তু ভারতবাসী 12 মাস ভিখারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে মরে। তাহলে এই যে এখানে একটা কথা তো শব্দ তোমরা দেখতে পাচ্ছ যে হয়তো। হয়তো শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? হয়তো শব্দটা এই কারণেই ব্যবহার করা হয়েছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, কবিতাটা আমি প্রথমেই আমরা শুরুতে আলোচনা করেছিলাম, কবিতাটি যেহেতু দাঙ্গা বিধ্বস্ত পরিস্থিতিতে কবি একটা রচনা করেছেন, সেই রকম দাঙ্গা বিধ্বস্ত পরিস্থিতিতে মানুষ কিন্তু মানবিকতা হারিয়ে একে অপরের বিরুদ্ধে মেতে উঠেছে। এর ফলে একে অপরের বিরুদ্ধে একটা আক্রমণ আনছে, তারপরে কিছু কিছু মানুষ মারা যাচ্ছে এর ফলেও। আর কিছু কিছু মানুষ হয়তো বেঁচে রয়েছে, কিন্তু যারা বেঁচে রয়েছে তাদেরও প্রাণও কিন্তু অচিরেই কোনো সময় মধ্যে চলে যেতে পারে। এই কারণে এই যে বা এইভাবে যে বাঁচা একটা শান্তি, ঠিক মতো শান্তি না পেয়ে যে একটা বাঁচা, এই কারণে কবি হয়তো এই যে হয়তো এখানে শব্দটি ব্যবহার করেছেন, ঠিক আছে। অর্থাৎ একটা মানুষের যা কিছু মানুষ হয়তো বেঁচে রয়েছে, বেঁচে গিয়ে তারাও কিন্তু একটা ঠিক শান্তিপূর্ণভাবে বেঁচে নেই, তাদেরও প্রাণও কিন্তু কোনো সময় অচিরেই চলে যেতে পারে। এই কারণেই কবি হয়তো শব্দটি ব্যবহার করেছেন। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? আমাদের কথা কে জানে?
আমাদের কথা কে জানে? আমাদের কথা কেউ জানে না। কেন জানে না? মানুষ তো ধ্বংসলীলায় মেতে উঠেছে। এরকম ধ্বংসলীলায় কোনো কিছু একটা সৃজনশীল হবে না। কোনো কিছু একটা ইতিহাস তৈরি হবে না। কালে কাজেই আমাদের বই একদম গোটা বিশ্বের কাছে আমরা কি অপরিচিত হয়ে থাকবো। এই কারণে আমাদের কথা কেউ জানবে না। ঠিক আছে? এই কথাগুলোই কবি বলেছেন। এরপরে কি বলা হয়েছে? আমরা ফিরেছি দৌড়ে, দৌড়ে। দৌড়ে, দৌড়ে কথার অর্থ কি? দৌড়ে, দৌড়ে কথার অর্থ হচ্ছে দরজায়, দরজায়। মানুষ দরজায়, দরজায় কখন ফেলে? যখন মানুষ আর কোনো কিছু করার থাকে না। মানুষ যখন নিঃস্ব, মানুষ যখন অসহায় হয়ে পড়ে, তখনই তো মানুষ একটা দরজায়, দরজায় ফেরে। এই কারণেই কবি বলেছেন আমরা ফিরেছি দৌড়ে, দৌড়ে। এরপরে কি আছে? তোমরা এই জায়গাটা তোমরা একটু খেয়াল করবে। শেষের যে এই 4টা লাইন রয়েছে, এই 4টা লাইন শুধুমাত্র কবি যে একটা নিঃস্ব, অসহায় সেটা কিন্তু কবিতার মধ্যে দেননি। কিন্তু কবি শেষের 4টা লাইনের মধ্যে কবি এটাও বলতে চাইছেন যে আমরা আ আ এর মধ্য থেকে কিন্তু আমরা একটা আশার বাণীও পেতে পারি। আশার বাণীটা কেমন দেখো, তোমার শেষের 4টা লাইন দেখে তোমরা বুঝতে পারবে। কিছু কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও পেতে পেতে থাকি। অর্থাৎ যদিও আমাদের কোনো কিছুই কোথাও নেই, কিন্তু কজন তো আমরা বেঁচে আছি। এই কজনকেই কবি কি একটা সংঘবদ্ধ হওয়ার একটা কথা বলেছেন। এই সংঘবদ্ধ হলেই আমরা দেশের যে একটা সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেশে যে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে, এই প্রতিকূল পরিস্থিতি থেকে আমরা সহজেই এড়িয়ে যেতে পারবো। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি টোটাল এই কবিতার বিষয়বস্তু। আচ্ছা, তোমাদের যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। আমরা পরবর্তীতে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে।